নির্বাচনের আগে ওসমান হাদির খুনিদের সাজা চায় ইনকিলাব মঞ্চ। মূল হোতাদের গ্রেফতারের দাবিতে রাজপথে থাকার হুঁশিয়ারি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বিচার। এনসিপির 6 নেতা ও 2 সম্পাদক সহ 20 জন পাচ্ছেন গানম্যান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের ওপরও আঘাত এসেছে বলছে বিএনপি। অপশক্তিকে রুখে দেওয়ার ডাক। জুলাইয়ের নামে মবকে সমর্থন করে না এনসিপি। এবং সালমান আনিসুলের বিরুদ্ধে হত্যায় উস্কানি মামলায় বিচার শুরুর আবেদন। 5 বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার খুলনায় এনসিপির সহযোগী সংগঠনের নেতা মোতালেবের মাথা লক্ষ্য করে গুলি। কানে লাগায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। রোববার রাতে সোনাডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় মোতালেব সহ বেশ কয়েকজন যান। পরে নিজেদের মধ্যে বিবাদের জেরে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাসা থেকে একটি গুলির খোসা, মাদক সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এদিকে গুলিবিদ্ধ হওয়ার পরপরই মোতালেবকে নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। মোতালেবের কান এবং মাথা ঘেঁষে গুলি বের হওয়ায় তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এই মুহূর্তে খুলনার সোনাডাঙ্গায় আছেন, ঘটনাস্থলে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। তানজিম, জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটি যিনি আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থল সম্পর্কিত যে সংবাদ আমরা দুপুর 2টার বুলেটিনে জানিয়েছিলাম, সেই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছেন যে যিনি গুলিবিদ্ধ হন তিনি আসলে কোনো চায়ের দোকানে বা সড়কের পাশে গুলিবিদ্ধ হননি। তিনি এই সোনাডাঙ্গা এলাকার মধ্যে যে একটি ভাড়া বাড়িতে, সেই ভাড়া বাসাতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। মুক্তা হাউস নামে সেই বাসাটি আমরা এখন দেখানোর চেষ্টা করছি। মুক্ত এই যে বাসাটি আসলে এখানে একটি ক্রাইম সিন ঘোষণা করেছে পুলিশের পক্ষ থেকে, এবং এই জায়গাটিতে পুলিশ বলছে আমাদেরকে রাতের কোন একটি সময় এবং সিসি ফুটেজ পর্যালোচনা করে তারা জেনেছেন রাতে সহযোগী 2-3 জন সহযোগী সহ মোতালেব এই এখানে আসেন এবং এখানে তারা রাতভর ছিলেন। এর এক পর্যায়ে নিজেদের মধ্যে অন্তকন্দলের কোন এক সময় হয়তো তাকে গুলি করা হয় বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যে ক্রাইম সিন জায়গাটি ঘোষণা করেছে সেখানে তারা বলছেন বিদেশি মদের বোতল সহ ইয়াবা সেবনের যে আলামত সেটি তারা পেয়েছেন, সেই সব বিষয়গুলো জব্দ করা হয়েছে। এবং এই যে স্পট, যে জায়গা, সেখানে তারা বিভিন্ন যে রক্তের দাগ সহ বিভিন্ন আলামত পেয়েছেন। এতে আমরা দেখছি যে পুলিশের একাধিক ইউনিট আসলে এই জায়গাটিতে কাজ করছেন। এই জায়গার সম্পর্কিত তথ্য আমরা কিছুটা জানার চেষ্টা করেছি। মাস 2 আগে এই বাসাটি একজন নারী ভাড়া নেন তিনি, এবং এখানে তিনি থাকতেন। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে বিভিন্ন সময় মোতালেব এখানে আসতেন এবং এর এক পর্যায়ে নিজেদের মধ্যে যারা একাধিক সহযোগী ছিলেন সেই অন্তকন্দলের ফলে আসলে তাকে গুলি করা হয়। তবে ঘটনার পরপরই আমাদেরকে মোতালেবের পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল, তারা বলছিলেন যে তিনি বাড়ি থেকে বের হয়ে এসে একটি চায়ের দোকানে, সোনাডাঙ্গা সার্জিক্যালের পাশে চায়ের দোকানে ছিলেন। ঠিক সেই সময়টিতে তাকে দুর্বৃত্তরা এসে ধরে নিয়ে যায়। 4-5 জন তাকে হেলমেট পরিহিত অবস্থায় এসে মারধর করে এবং তাকে গুলি করে ফেলে রেখে চলে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে আসলে পুলিশের পক্ষ থেকে সে সময় আমাদেরকে যেমনটি জানানো হয়েছিল, তারা বিস্তারিত জানানোর জন্য সময় চেয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 3টার আগে তারা আসলে জানান যে ঘটনাস্থল আসলে রাস্তার পাশে নয়, সেটি এই যে মুক্তা হাউস নামে একটি ভাড়া বাসার নিচতলা, এবং সেখানে এই ঘটনা ঘটে। এরপরে আসলে কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পরপরই জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। পুলিশের একাধিক ইউনিট কাজ শুরু করে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু তারা আসলে এই রহস্য উদ্ঘাটন করেছেন। একই সাথে তারা বলছেন যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সহ তাদের যে একাধিক ইউনিট কাজ করছে, তারা খুব দ্রুত সময়ে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আটক করতে সক্ষম হবেন। একই সাথে যদি হাসপাতালে মোতালেবের শারীরিক অবস্থার কথা একটু জানিয়ে রাখতে চাই, সেখানে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তিনি এই মুহূর্তে যে শারীরিক অবস্থা সেটি শঙ্কামুক্ত, অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে কথা বলেছেন চিকিৎসকদের সাথে এবং তার যে মাথার কানের পাশে গুলি লেগে এটি বেরিয়ে যায়, সেই জায়গাটি তারা একটি অপারেশনের মতো করেছেন এবং তারপরে এখন পর্যন্ত তিনি শঙ্কা মুক্ত অবস্থায় রয়েছেন বলে চিকিৎসকরা বলছেন আমাদেরকে।
একটু যদি আমরা আসলে যিনি আহত মোতালেব তার পরিবারের সাথে কথা বলেছি, তার রাজনৈতিক যারা সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। মোতালেবের যে মা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, রাতে আসলে তিনি বাসায় ফেরেননি এবং তাকে যখন ফোন দিয়েছিলেন মুঠোফোনে, তখন তিনি জানিয়েছিলেন তিনি খুলনা মেডিকেলে কোনো একজন রোগীকে দেখতে যাচ্ছেন। পরে সকালে আসলে তারা মুঠোফোনের মাধ্যমে জানতে পারেন মোতালেবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারা কিন্তু এই যে ঘটনা, যে কারণেই আসলে গুলির ঘটনা ঘটুক এবং যে কারণেই তাকে আহত করা হোক, সেই বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত তারা চেয়েছেন এবং সঠিক তদন্তের মাধ্যমে যারা জড়িত তাদের সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় সহ তার পরিবারের সদস্যরা। তো খুলনায় মোতালেব শিকদার যে গুলিবিদ্ধ হওয়ার খবর এবং সর্বশেষ যে তথ্য আমার কাছে এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম খুলনার সোনাডাঙ্গায়। শহীদ ওসমান হাদি হত্যার বিচারে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে তদন্ত কাজে এফবিআইকে যুক্ত করার দাবি জানিয়ে সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, খুনিরা ধরা পড়ার আগ পর্যন্ত রাজপথে থাকবেন তারা। এদিকে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবি করেছে জুলাই মঞ্চ। এখনো ধরা পড়েনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত দুই ব্যক্তি। এমনকি তাদের অবস্থানও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে সংবাদ সম্মেলন করে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, এই হত্যা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বিবৃতি দেয়া হয়েছে, সেখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোদাবক্স তাদের দুইজনের একজনকেও আমরা দেখতে পাই নাই। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ বলছে, বিচারে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তের প্রয়োজনে এফবিআইকে যুক্ত করতে হবে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন। এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন, তাহলে এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের অভিযোগ, হাদির খুনিদের ময়মনসিংহে থাকার তথ্য দিলেও তা আমলে নেয়নি সরকার। এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবি করেন সংগঠনটির নেতারা। আপনারা জানেন যে ডিজিএফআই কে, এনএসআই কে কাজ করতে হবে অপরাধীকে ধরার জন্য, কিন্তু সেই ডিজিএফআই, এনএসআই এতটাই নিষ্ক্রিয় যে অপরাধীদের তথ্য তাদের কাছে দেওয়ার পর তারা গ্রেফতার করতে পারে নাই। যদি শরীফ ওসমান হাদির অপরাধীদেরকে গ্রেফতার না করা হয় এবং আজকের ভিতরে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা না দেখি, ইনকিলাব মঞ্চ আজকে যে বিক্ষোভ মিছিল দিয়েছে তার পরবর্তীতে জুলাইয়ের প্রত্যেকটি অংশীজনকে আমার সাথে নিয়ে রাস্তায় নেমে যাব ইনশাল্লাহ। ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দুটো সংগঠনই। মধ্য দিয়ে আওয়ামী লীগের শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দুপুরে ফেসবুক স্ট্যাটাসে তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানান, পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। এর আগে 12 ডিসেম্বর শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে 18 তারিখে মারা যান তিনি। ওসমান হাদির খুনিদের গ্রেফতারে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে ঝুঁকিতে থাকা সব প্রার্থী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে রাজধানীর ধানমন্ডি নির্বাচন অফিস থেকে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ আরও বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি পক্ষ যারা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে চায় না। এ সময় প্রতিটি ওয়ার্ডে জনগণের সমস্যা সমাধানের জন্য কাজ করার অঙ্গীকারও করেন তিনি। শরীফ ওসমান হাদির যেই হত্যার ঘটনা ঘটেছে, আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রতারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু আমি না, এ ধরনের যাদের ক্ষেত্রেই ঝুঁকি আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। আমার আসনের জনগণের যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটি থানার প্রত্যেকটি ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো আছে সেগুলো
সমাধানের জন্য আমার সেই অভিজ্ঞতা কাজে আসবে এবং একই সাথে এই প্রত্যেকটি ওয়ার্ডেই অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন, এগিয়ে আসছেন। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনাক্ত আরও বেশ কয়েকজনকে ধরতে চলছে অভিযান। এ ঘটনায় সন্ত্রাস দমন ও ডিজিটাল নিরাপত্তা সহ 4টি ধারায় মামলা করেছে প্রথম আলো। এদিকে হামলা ভাঙচুরের দিন প্রাণহানি এড়ানোকে অর্জন হিসেবে দেখছে ডিএমপি। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে 18 ডিসেম্বর উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। উত্তেজিত জনতার একটি অংশ প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ নিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় ওঠে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও জানানো হয় নিন্দা। হামলার 4 দিন পরে সংবাদ সম্মেলন করে ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান জানান, হামলায় অভিযুক্ত ও লুটের ঘটনায় অংশ নেয়া 31 জনকে সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে। গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে। ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন, কারণ তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করতেছে। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপির এই কর্মকর্তা বলেন, প্রাণহানি এড়ানোকেই বড় অর্জন হিসেবে দেখছেন তারা। পুলিশ জাস্ট 1 বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এইটা আমি বলবো যে এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এটা অ্যাচিভমেন্ট। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের ওপরও আঘাত এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে জুলাইয়ের নামে মবকে সমর্থন করে না এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে আয়োজিত সভায় গণমাধ্যমের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন সম্পাদকেরা। ওসমান হাদি হত্যার ঘটনায় ক্ষোভের বহিঃপ্রকাশে ঘটে নজিরবিহীন ঘটনা। উত্তেজিত একদল জনতা ভাঙচুর অগ্নিসংযোগ করে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে। গণমাধ্যমের ওপর হামলায় দেশ বিদেশে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। মাঝের মধ্যে প্রকাশ করবার ক্ষেত্রে সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজন করে প্রতিবাদ সভা। এতে সম্পাদকরা জানান গণমাধ্যমের নিরাপত্তাহীনতার কথা। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। আপনারা এখানে, আপনাদের সঙ্গে আমরা আছি, আমাদের সঙ্গে আপনারা থাকবেন। খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। সভায় জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয় মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরো দেশের রাজনীতি নির্বাচনকে একদিকে প্রভাবিত করতেই মব চলছে। এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রকামী মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। পরে এক প্রকাশনা উৎসবে যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই হত্যা করেছে জিয়াউর রহমানকে, একইভাবে হাদিকেও হত্যা করা হয়েছে। তারাই, যারা বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, তারাই সেদিন হত্যা করেছে।
আজকের সঙ্গে মিলে যাবে। আজকে আবার যখন আমাদের হাদির মতো ছেলেরা, আমাদের মুগ্ধের মতো ছেলেরা, প্রাণ দিয়ে জীবন দিয়ে সাইদের মতো ছেলেরা নতুন একটা সুযোগ সম্ভাবনা সৃষ্টি করেছে, তারা আবার সেই শত্রুরা আজকে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে গেছে। এদিকে আলাদা কর্মসূচিতে ভোটের সম্ভাবনা নষ্ট করতে সক্রিয় চক্রকে সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে আজকে যে আমরা অরাজকতার আলামত যেগুলো দেখছি সেগুলোরও অবসান করতে হবে। জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি নেতারা। সালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে তারেক রহমানকে নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেই সারা দেশ সফরে বের হবেন তিনি। দলটির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশে এসে সশরীরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ধানের শীষের প্রতি বাড়াবে জনসমর্থন। হাসান ওয়ালির প্রতিবেদন। আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ 18 বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার। আকাঙ্ক্ষা থাকলেও নানামুখী প্রতিবন্ধকতায় যা হয়ে ওঠেনি এতকাল। নির্বাসিত জীবনের পুরো সময় জুড়েই তারেক রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গে। ঐক্যবদ্ধ রেখেছিলেন জিয়া রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে। জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় জুড়েই ছিলেন সক্রিয়। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের। সব সমীকরণ পাশ কাটিয়ে অবশেষে তারেক রহমানের দেশে ফেরার খবরে আপ্লুত এসব নেতাকর্মীরা। আমরা আশা করি তার আশার মধ্য দিয়ে বিএনপি আরও শক্তিশালী হবে। সকল অপশক্তিকে, সকল দেশবিরোধী ষড়যন্ত্রকে আমরা তার নেতৃত্বেই আমরা রাজপথে আমরা তাকে ধূলিসাৎ করব। মানবিক আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বিনির্মাণে তিনি হবেন প্রধান নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস দেড়েক আগে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিস্তারিত পরিকল্পনা বিএনপির। দেশে ফিরে মানুষের দুয়ারে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মাধ্যমে ধানের শীষের প্রতি সমর্থন বাড়বে মানুষের। খালেদা জিয়া যতই উনি সুস্থ হয়ে আসুক, ঠিক ওইভাবে তো উনি আর মাঠে আসতে পারছেন না। যেটা উনি করতেন সারা বাংলাদেশে ঘুরে, সেটা তো করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ধানের শীষের প্রতি যে সাপোর্টটা বলেন, সব কিছু কিন্তু তারেক রহমান আসলে এটা আরো বেশি বৃদ্ধি পাবে। বিএনপি বলছে, দেশব্যাপী গণসংযোগে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। দলটির স্থায়ী কমিটির এই সদস্যের মতে, নির্বাচনমুখী দেশে তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করবে। নির্বাচন নিয়ে ইতিবাচক একটা অবস্থানে আমরা চলে গেছি। তারেক রহমান সাহেবের আগমন তো স্বাভাবিকভাবে এটার সাথে একটা মাত্রাতে যোগ করবে। উনি তো জনগণের নেতা, ওনাকে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে যাবেন, সেটাই বিএনপির রাজনীতি ছিল সবসময়। শুধু একজন নাগরিক নয়, উনি একজন সবচেয়ে বড় দলের নেতা। তো সুতরাং এটা তো সরকারের দায়িত্ব প্রোটেকশন দেওয়া। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতেও বৃহৎ পরিকল্পনা নিয়েছে বিএনপি। সংবর্ধনা সহ অন্যান্য আয়োজন সুষ্ঠুভাবে করতে গঠন করা হয়েছে আলাদা অভ্যর্থনা কমিটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভোটের সময় ঘনিয়ে এলে ভোটারদের ভয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর তেজগাঁওয়ে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করে তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা রয়েছে। এবার উৎসব মুখর পরিবেশে ভোট হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে এরই মধ্যে নিবন্ধন করেছেন 6.25 লাখ ভোটার। পোস্টাল ব্যালটে ভোট দিতে এখন পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন 6.25 লাখ প্রবাসী। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে প্রায় 1,39,000। পোস্টাল ব্যালটের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ডাক বিভাগ। সোমবার সকালে তেজগাঁয়ের মেল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। এ সময় ভোটারের কাছে ডাকযোগে ব্যালট প্রেরণ ও ফেরত আনার প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন তিনি। পরে সাংবাদিকদের সিএসি বলেন, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করেই পোস্টাল ভোট সম্পন্ন করা হবে। এই প্রথমবারের মতো আমরা যে উদ্যোগটা নিলাম, আমরা আশা করছি এটা একটা সারা বিশ্বে একটা মডেল হয়ে থাকবে। এই চ্যালেঞ্জগুলো যাতে অ্যাড্রেস করা যায় প্রপারলি, আমরা তো বহুদিন ধরে তো এক্সারসাইজ করেছি, বহু বিশেষজ্ঞের সাহায্য নিয়েছি। যত চ্যালেঞ্জই ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করে
এগিয়ে এসছি, এ পর্যন্ত এগিয়ে আসছি। বাকিটাও ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ। নির্বাচনী পরিবেশ নিয়ে সিএসি বলেন, ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটারদের ভয় কেটে যাবে। আস্থা তো আছে, আস্থা তো ফিরে আসার তো ব্যাপার নেই। ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এনসিপির 6 নেতা ও প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। গানম্যান পাওয়া এনসিপির 6 নেতা হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারা। গানম্যান পেয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এদিকে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যা নিয়ে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। খুনিরা দেশে থাকতেও পারে, বিদেশেও চলে যেতে পারে, কোথায় আছে সেটি স্পষ্ট নয়। এখন যারা এই ইসে আছে, মানে আমরা কিন্তু আপনারা জানেন যারা হিটলিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা ইসে মানে ভালনারেবল তাদের একটা লিস্ট করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেকে আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানির মামলায় বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি করেন রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর বলেন, কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনাকে বারবার চাপ দেন সালমান এফ রহমান। কয়েক লাখ ছাত্র জনতাকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও আনা হয় আনিসুল হকের বিরুদ্ধে। পরে আসামিদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। বাড়ছে শীতের প্রকোপ, উত্তরের হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। কনকনে ঠান্ডার প্রভাব পড়েছে জনজীবনে, সঙ্গে ঘন কুয়াশা বাড়িয়েছে দুর্ভোগ। চুয়াডাঙ্গায় 2 দিন পর দেখা দিয়েছে সূর্য। হিমেল হাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের জেলা নওগাঁয় কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনের অনেকটা সময় সড়কে হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। সূর্যের দেখা পাওয়াও কঠিন হয়ে গেছে। আগুন জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টায় দেখা গেছে অনেককে। অনেকটা একই পরিস্থিতি ঠাকুরগাঁয়ে। শীতের এত প্রকোপ এদিকে উত্তরাঞ্চলে যার শেষ নাই। কয়েকদিন থেকে সূর্য ঠিক মতো উঠতেছে না, খুব শীত পড়ছে ভাই, আর খুব কুয়াশা। চুয়াডাঙ্গায় সোমবার সকাল 10টায় তাপমাত্রা নামে 11.7 ডিগ্রি সেলসিয়াসে। ঝিনাইদহেও তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কাজের জন্য বাড়াইছি, কিন্তু হাত পা টাটাচ্ছে, খুব ঠান্ডা। ঠান্ডার কারণে গাড়ি চালানো খুবই কষ্ট হচ্ছে, হাত পা সব কোকড়ায় আসতেছে। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে রোববার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকে ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়তে হয় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের যাত্রী ও চালকদের। খুব ঠান্ডা আর কি, এই কালকে তো শুরু হয়েছে, প্রচুর ঠান্ডা এবং সূর্য ওঠে 11টায়। কুয়াশায় রাস্তায় যখন আসছি কিছুই দেখতে পাচ্ছি না। বাইকে নিম্ন শ্রেণীর লোকজন আছে, তাদের তো শীতে প্রচুর কষ্ট হবেই। এদিকে তীব্র ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে প্রতিনিয়তই আসছে রোগী। এবার চাপটা আরও বেশি, প্রায় ধারণ ক্ষমতার 4-5 গুণ মতোই আমাদের রোগী আছে। এত স্বল্পতা, এত সংকট থাকা সত্ত্বেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সবার সেবাটা নিশ্চিত করা যায়। শীতজনিত রোগের জটিলতা এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবারে খেলার খবর। বছরের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে 2-0 ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। আরেক ম্যাচে এপিএল ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। লা লিগায় টানা 8ম ম্যাচে জয়ের খোঁজে মাঠে নামে বার্সা। মাত্র 12 মিনিটে লিড নেয় কাতালানরা। পেনাল্টি থেকে গোল করে দলকে 1-0-তে এগিয়ে দেন রাফিনিয়া। ম্যাচের 63 মিনিটে লামিন ইয়ামালের গোলে লিড দ্বিগুণ করে বার্সা। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করল দলটি। এদিকে এপিএল অ্যাস্টন ভিলার বিপক্ষে নরবরে ফুটবল খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। 57 মিনিটে রজার্সের দ্বিতীয় গোলে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের হার নিয়ে বছর শেষ করতে হয় রেড ডেভিলদের।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের আগে ওসমান হাদির খুনিদের সাজা চায় ইনকিলাব মঞ্চ। মূল হোতাদের গ্রেফতারের দাবিতে রাজপথে থাকার হুঁশিয়ারি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বিচার। এবং এনসিপির 6 নেতা ও 2 সম্পাদক সহ 20 জন পাচ্ছেন গানম্যানে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনা। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।